1999 সালের মে মাস। 17,000 ফুট ওপরে হিমালয়ান ফুটহিলসে একজন শেপার্ড তিনি লক্ষ্য করলেন কিছু অ্যাবনর্মাল মানুষকে। এই শেপার্ডের নাম তাশি নামগায়াল। এবং এই যে সব অ্যাবসার্ড মানুষকে তিনি লক্ষ্য করছিলেন, তারা অ্যাবসার্ড মানুষ ছিল না, তারা ছিল পাক সেনা, যারা কিন্তু ভারতে ঢুকে পড়েছিল। এবং এই একটা ইনসিডেন্ট থেকে দুটো সদ্য নিউক্লিয়ার পাওয়ার হওয়া দেশ ইন্ডিয়া আর পাকিস্তান কি করে যুদ্ধে জড়িয়ে পড়ল, তার গল্পই কার্গিলের যুদ্ধ। আমাদের চ্যানেলে আমরা এই কার্গিলের যে পুরো যুদ্ধের স্টোরিটা, এটাকে একটা এপিসোডে কভার করতে পারবো না, কারণ সেটা ভীষণ লম্বা হয়ে যাবে। তাই পার্টে পার্টে যতটা ডিটেল ভাবে সম্ভব, এখন পুরো কার্গিলের যে স্টোরিটা যদি আমাকে বুঝিয়ে বলতে হয় তাহলে 20 থেকে 25 ঘন্টা লাগে। সব অপারেশন, সব মাইনিউট ডিটেলস যদি আমায় টাচ করতে হয়, তাই সেটা যেহেতু সম্ভব না, যতটা ব্রড সেন্সে পুরো কার্গিলের স্টোরিটা আপনাদের কাছে প্রেজেন্ট করা যায়, আমি কিন্তু এই সিরিজে সেটাই চেষ্টা করব। এবং কার্গিল সিরিজের এইটা আমাদের প্রথম এপিসোড। আমরা গোটা কার্গিলের যুদ্ধটা জানার আগে আমাদের জানতে হবে প্রেক্ষাপটটা, যে কেন এই কার্গিল যুদ্ধ হলো। এই কার্গিল যুদ্ধের ইতিহাস কিন্তু অনেক দিন আগে। 1984 সালে যখন পাকিস্তান একটা ডিক্টেটরশিপের আন্ডারে ছিল, মানে জিয়া উল হক তখন তিনি সেই দেশটাকে চালাচ্ছিলেন মিলিটারি ডিক্টেটর হয়ে, তখন সিয়াচিন যে গ্লেশিয়ার ছিল, এই জিয়া উল হক কিন্তু প্ল্যান বানায় যে সেটাকে সিজ করে নেবে এবং চুপচাপ তারা ওয়েস্টার্ন যেসব মাউন্টেনিয়ারিং গিয়ার ছিল এইসব জিনিসপত্র কেনা শুরু করে। এবং সেটা নজরে পড়ে ভারতের, এবং ভারত অপারেশন মেঘদূত প্ল্যান করে পাকিস্তানকে হারিয়ে এই সিয়াচিন গ্লেশিয়ার কিন্তু দখল করে নেয়। অতএব পাকিস্তানের এই যে একটা কনফিডেন্সিয়াল প্ল্যান, এটা ভেস্তে যায়। সিয়াচিন তো হাতছাড়া হয়ই, এবং পাকিস্তানের মধ্যে এই সিয়াচিনের বদলা নেওয়ার একটা কারণ তৈরি হয়। পাকিস্তান কিন্তু পরে সুযোগটা খুঁজতে থাকে যাতে কিন্তু তারা এই সিয়াচিনে যে তাদের একরকম হিউমিলিয়েশন ফেস করতে হয়েছে, তার বদলা যাতে তারা নিতে পারে। আচ্ছা, এবারে চলে আসা যাক 1998 সালে। এই বছর কিন্তু 2-3টে বড় বড় ঘটনা হয়, যেটাও কিন্তু এই কার্গিল ওয়ারটাকে একরকম ভাবে শেপ করে। প্রথমেই হচ্ছে যে এই সময় কিন্তু এই দুটো দেশই তাদের নিউক্লিয়ার টেস্টগুলো করে ফেলেছে, এবং এই দুটো দেশই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায়। এবং এই নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য ভারতের উপরে কিন্তু ওয়েস্টের একটা স্যাংশন ছিল। ভারত অন্য কোনো দেশ থেকে, বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলো থেকে অ্যামিউনিশনস কিনতে পারবেন। এবং তখন যে ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, তাদের মধ্যেও কিন্তু একটা বাস ডিপ্লোমেসি দেখা যায়। এবং এই যে বাস ডিপ্লোমেসি হয়, যেটাকে আমরা ফেমাসলি জানি দ্য লাহোর বাস ডিপ্লোমেসি হিসেবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে ভারত পাকিস্তান গত 50 বছরে এর থেকে ক্লোজেস্ট বোধহয় কখনো আসেনি। এবং এই লাহোর ডিক্লারেশন থেকে নওয়াজ শরীফ এবং অটল বিহারী বাজপেয়ী কিন্তু একটা ইতিবাচক বার্তা দেয় যে ভারত আর পাকিস্তান কিন্তু এবার সত্যিই ডায়ালগ করে নিজেদের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেটা মিটিয়ে নেবে। এবং সঙ্গে সঙ্গে গায়ে জ্বালা ধরে পাকিস্তানি আর্মি, যেটা হয়েই থাকে যতবার ভারতের এবং পাকিস্তানের পলিটিক্যাল ক্লাস এই ডিফারেন্সগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চায়, পাকিস্তানি আর্মি কিন্তু সেটা হতে দেয় না, কারণ পাকিস্তানি আর্মির ব্যবসা চলে এইভাবে। তাদের ব্যবসা চলে ভারতের সাথে ওয়ারমঙ্গারিং করে। এবং ঠিক তাই তখনও হয় যে পারভেজ মুশারফ, তখন যিনি পাকিস্তানের সেনা প্রধান ছিলেন, তিনি কিন্তু একটা প্ল্যান তৈরি করেন যাতে পুরো ভারত পাকিস্তানের যে কাছাকাছি আসা এবং এই যে নতুন সম্পর্কের ডাইনামিকটা তৈরি হচ্ছে, এটাকে যাতে ভেঙে চুরমার করে দেওয়া যায়। কার্গিলকে বুঝতে হলে তার ডেমোগ্রাফিটাও জানা দরকার। আমরা কিন্তু এখানে কথা বলছি 16,000 থেকে 18,000 ফিটের যেসব মাউন্টেন রেঞ্জ আছে সেইগুলো, যেটা কিন্তু শ্রীনগরকে লেহর সাথে লিঙ্ক করে। তাই এটা একটা ভীষণ স্ট্র্যাটেজিক পজিশন। এই পজিশনে যদি কোনো এনিমি এসে বসে এবং সে যদি আপনার এই হাইওয়েটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, তাহলে এই যে লের পোর্শনটা, এটা কিন্তু ভারত থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে যায়। তাই জন্য কিন্তু কার্গিল এত ইম্পর্টেন্ট ছিল। এই জিনিসটাই কিন্তু মুশারফকে হেল্প করে প্ল্যান করতে যে সিয়াচিনের বদলা হয়তো সে কাশ্মীরে নিতে পারে। এবং তার থেকেই এই যে কার্গিল প্ল্যান, যেটা কিন্তু মুশারফ বাকি তার যে একটা টিম ছিল তার সাথে হ্যাচ করতে শুরু করে। তো এই হচ্ছে মোটামুটি কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট। যে সময়টা পাল্টে গেছিল, পাকিস্তানের একটা পুরনো এই নিয়ে একটা দুঃখ ছিল যে আমরা সিয়াচিন হারিয়েছি, এবং তারা সেরকমই একটা কোনো জবাব ভারতকে দিতে চাইছিল। তারা চাইছিল যে একটা হাইটে বসে ভারতে স্ট্র্যাটেজিক একটা পজিশন দখল করে নিতে এবং ভারত থেকে এই NH-1কে বিচ্ছিন্ন করে দিতে। এবং তারপরে এর থেকে যেটা আরো সুবিধে হতো, যে কাশ্মীরের মিলিটেন্সিটাকে কন্ট্রোল করতে পাকিস্তানের আরো সুবিধে হতো। এবং শুধু তাই না, এটা একটা খুব বড় পলিটিক্যাল এবং মিলিটারি জিত হতো যে তারা যদি ভারতে এসে ঢুকে পড়ে বসতে পারত। এবং যেমনটা আমি ভিডিওতে আগেই বলেছি যে এই দুটো দেশ যখন নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেল, তখন কিন্তু মুশারফ এই নিউক্লিয়ার আমব্রেলার তলায় এসে যাওয়াটাকে একটু অন্যভাবে দেখলেন।
তিনি যেটা বুঝলেন যে আমি যদি এখন ভারতের সাথে যুদ্ধ করতে যাই তাহলে আমরা দুজনই নিউক্লিয়ার দেশ, সারা পৃথিবী রেড়ে করে আসবে তেরে যে আহা হা হা যুদ্ধ করো না, এক্ষুনি বন্ধ করে দাও। তো তার আগে যদি আমি আমার অবজেক্টিভটাকে কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে। এবং একটা নিউক্লিয়ার স্কেলের ওয়ার তো ইম্যাজিনেবলই নয়, সেটা তো কেউ করতে দেবে না। এবং পাকিস্তানের আর্মি যে ভারতের সাথে তার সম্পর্ক কখনোই ঠিক করতে চায় না, এই সব কটা অবজেক্টিভ কিন্তু এই কার্গিল যুদ্ধের পেছনে ক্যাটালিস্ট হয়ে কাজ করেছিল। আমরা এর পরবর্তী পর্বে দেখব যে যুদ্ধের পরের ধাপে কি কি হয়েছে। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা জিও পলিটিক্স নিয়ে এই চ্যানেলে প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই যে সিরিজটা বানাচ্ছি এটা হচ্ছে কার্গিল সিরিজ, এবং এতে কিন্তু আমরা বেশ কয়েকটা এপিসোড করবো যেখানে কার্গিল যুদ্ধের পুরো গল্পটা আমরা বলবো। তাই আমাদের এই সিরিজটাও প্লিজ মিস করবেন না আপনি যদি কার্গিল নিয়ে জানতে ইন্টারেস্টেড হন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল এই গল্পের পরের অধ্যায় নিয়ে। নমস্কার।